আমাদের রাজ্যে একটা ঘটনা ঘটেছে এবারে যেটা হচ্ছে সাহিত্য একাডেমি পুরস্কার, দিল্লি থেকে যে সাহিত্য একাডেমি পুরস্কার ঘোষণা করা হয়, আমরা জানলাম, আমরা এতদিনে জেনে গেছি, সংবাদ মাধ্যমে সে বিষয়টা সেভাবে চর্চা হচ্ছে না, এখনো আসেনি, যে বাংলাকে ব্রাত্য করা হয়েছে। বাংলার জন্য এবার সাহিত্য একাডেমি থেকে কোনো পুরস্কার দেওয়ার ব্যবস্থা নেই, অর্থাৎ বাংলার কোনো বই, বাংলার কোনো লেখা স্বীকৃতি পায়নি। এটা 1973 সালের পরে এই প্রথম ঘটলো। অনেকেই বলছে এর পিছনে একটা রহস্য আছে। কি রহস্য? আমি পিসিআর কে বলবো যে যদি হেডারটাকে এবার পাল্টে দেওয়া যায়, যে সাহিত্য একাডেমি রহস্য, সাহিত্য একাডেমিতে কি রহস্য তৈরি হয়েছে, আমরা কিন্তু সেটার উপরে একটু আলোকপাত করি। এখান থেকে আমাদের এখানে যারা সাহিত্য একাডেমির দায়িত্বে রয়েছেন তারা সুপারিশ করেন, তারা বিভিন্ন লেখা পাঠান, লেখকের বই পাঠান, ওখানে দিল্লিতে গিয়ে সেটা স্ক্রুটিনি হয়। সাধারণত 3 জনের একটা স্ক্রুটিনি কমিটির লোকজন থাকে, তারা একটা বইকে বা লেখাকে বিবেচনা করেন। এবার কোনো এক অজ্ঞাত কারণে বাংলা ব্রাত্য, বাংলার বই বা বাংলার লেখা স্বীকৃত হয়নি। কেন হলো? আমি বারবার করে বিষয়টা বোঝবার চেষ্টা করেছিলাম। আমি বিভিন্ন জনের সঙ্গে কথা বলেছি, সাহিত্য একাডেমির সঙ্গে একসময় যুক্ত যারা, তাদের সঙ্গে কথা বলেছি, তারা বলছে একটা টেকনিক্যাল কারণে এবার হয়নি। প্রশ্ন তা নয়, প্রশ্ন হচ্ছে কোনো একটা রহস্য আছে, একটা ভয়ঙ্কর দুর্নীতি হয়েছে। অন্ধকার, যেটা আপনি বলছিলেন মীরাতুন্দি, সেই অন্ধকার ক্রমশই ছড়িয়ে যাচ্ছে। একাডেমির যে এবার বাংলা সাহিত্যের জন্য সাহিত্য একাডেমি পুরস্কার পেল না, তার পিছনে একটা ভয়ঙ্কর দুর্নীতি রয়েছে। আমাদের এখানকার বিশিষ্টজনরা, নাট্যকাররা কেউ সেটা নিয়ে মুখ খুলছে না। কোনো একটা জায়গায় কিছু একটা পাঠানো হয়েছিল, যেটা শুধুমাত্র একটাই পাঠানো হয়েছিল, যেটা সাহিত্য কৃতির ভাবনায় বা সাহিত্য রসে উত্তীর্ণ হতে পারেনি। এখন প্রশ্ন হচ্ছে, অনেকগুলোর মধ্যে একটা যদি উত্তীর্ণ না হতে পারে, অন্যটা হবে, সেটি তো নিয়ম। এবার সেটা হলো না। কেন হলো না? অনেকে বলছে বিশেষ প্রভাব সম্পন্ন কারোর একটাকে পাঠানো হয়েছিল, যাতে সে বাতিল না হয়, তার জন্য অন্য কোনো বই পাঠানোই হয়নি, এইরকম একটা অভিযোগ। এবং এখনো পর্যন্ত বারবার জিজ্ঞাসা করে আমি কোনো জবাব পাইনি। বিভিন্ন জনকে জিজ্ঞাসা করছি কেন ঘটলো, সবাই ওই টেকনিক্যাল সমস্যার কথা বলছে। এটা যদি হয় মীরাতুন্দি, এ তো মারাত্মক রাজনৈতিক প্রভাব প্রতিপত্তির জোরে সাহিত্য একাডেমি পুরস্কার পাওয়ার চেষ্টা যদি কেউ করে থাকে, সেটা তো অন্ধকারকে টেনে নিয়ে আসা, যে আমার প্রভাব আছে, আমি সেই জোরে সাহিত্য একাডেমি পাবো। সেটা যদি সাহিত্য রসোত্তীর্ণ না হয়, তাহলে বাংলাই বঞ্চিত হবে। বাংলা থেকে এবার কেউ পেল না, পুরো শূন্যই রয়ে গেল। যে রহস্যটা দানা বেঁধেছে, সেই রহস্যটা সম্পর্কে তুমি সাংবাদিক কিছুই বললে না আমাদের। তাহলে আমি আমি কি সেই রহস্যটার ভেতরে ঢুকে কি ব্যাপারে রহস্য, না, কারা আমি আমি জড়িয়ে আছে আমি শুধু এইটুকু ইঙ্গিত দিচ্ছি যে একটা রাজনৈতিক প্রভাবদুষ্ট লেখা নাকি সেখানে পৌঁছেছিল। কিন্তু আমাদের এখানে প্রশ্নটা কি উঠবে না, এখানে যারা সাহিত্য একাডেমির সদস্য, তাদের এই দায়বর্তায় তাদের জবাব দিতে হবে কেন এটা ঘটলো। কোনো সংবাদ মাধ্যম তা নিয়ে প্রশ্ন তুলছে না, সোচ্চারে প্রশ্ন উঠছে না। সাহিত্য একাডেমি পুরস্কার কোন বই এখান থেকে সুপারিশ করা হয়েছিল? বাংলা বাংলা থেকে, পশ্চিম বাংলা থেকে, বাংলা সাহিত্য থেকে। বাংলা সাহিত্যে কোন বইটা বাংলা সাহিত্যের বই হিসেবে পুরস্কৃত হলো, সাহিত্য একাডেমি পুরস্কার পেল কিনা সেটা আমাদের জিজ্ঞাসা। আমি একটুখানি ছোট্ট সময়, একটু সামান্য সময় দাও। আমার একটা অভিজ্ঞতার কথা বোধহয় হয়তো তোমার এই চ্যানেলে বলেছে, আমার মনে পড়ছে না। আমি কি একটু সেই অভিজ্ঞতার কথা বলতে হ্যাঁ, পারি, একটা একটু, হ্যাঁ, পুরস্কার হ্যাঁ, দেওয়া হ্যাঁ। সম্পর্কে অভিজ্ঞতা? আমাদের এই রাজ্যে যারা এখন শাসক দলে রয়েছে, তারা তোষণ করার নীতি, ধর্মীয় তোষণ, সাম্প্রদায়িক তোষণ করার নীতি অনুযায়ী এটা দাবিও করেছিল, যে বলেছিল যে মুসলমানদের জন্য কাজী নজরুল ইসলাম একাডেমি করে দিলাম, কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় করে দিলাম, এই ধরনের কথা বলেছে। আজকে আমি একটা কথা মানে শুনতে পেলাম, কাজী নজরুল নজরুল ইসলাম যদি ইসলামের মুসলমানদের কবি হয়, এইরকম এই অভিধায় যদি তাহলে তো তার থেকে মানে এত লজ্জার, এত আর কিছু হতে পারে না। মানে কিছু হতে পারে। নজরুল ইসলাম মুসলিম কবি, সারা এই কথা যারা জীবনের বলেন, তপস্যা, তাদের তাদের সঙ্গে তো যোগাযোগ রাখাই মুশকিল আর কি। তার সারা 42 বছরের তপস্যা নষ্ট হয়ে গেল সামান্য। আমরা তার কাছ থেকে যা পেয়েছি মাত্র তার 42 বছরের, শিশু বয়স থেকে 42 বছরের তপস্যা। তো সেই তপস্যার ফলটা এরকম জায়গায় গিয়ে আটকে গেছে। আজকে আমি আবার একটা বিষয়ে আমাকে প্রতিক্রিয়া দিতে হলো, শুনতে হলো, যে কাজী নজরুল ইসলামের দেশে একজন মহিলার নাম করা হলো, বিশ্ববিখ্যাত মহিলা লেখিকা
সেই তার নাম তসলিমা নাসরিন। তসলিমা নাসরিনকে থাকার অধিকার দেওয়া হবে না, এটা কেমন করে হয়? একজন বিশেষ কেন্দ্রীয় শাসক দলের প্রতিনিধি, রাজনৈতিক দলের প্রতিনিধি, তিনি এই প্রশ্নটা তুলেছেন যে তাকে এই অধিকার দেওয়া হোক, তিনি কলকাতায় থাকতে পারবেন। তা আমাকে প্রশ্ন করা হচ্ছে, আপনি কি বলবেন, কাজী নজরুল ইসলামের দেশে তসলিমা নাসরিনকে থাকতে দেওয়া হবে না কলকাতায়? হতভম্ব। তুমি যেটা বললে সেই কথাটা আমারও মনে এলো যে কি শুনছি, আমি কি শুনছি, কানে কি শুনতে পেলাম নাকি ভুল শুনছি, কি প্রতিক্রিয়া দেবো এটা? তো সেরকমই তুমি পুরস্কারে, আমরা পুরস্কারের কথাতে আবার এসে যাই, এরকম ঘটনা অহরহ চলছে। আর আমার মাথা তো আমার মনে হচ্ছে আমার মাথাটাই এবার বোধহয় বিগড়ে যাবে, এরকম মনে হচ্ছে ও উল্টো পাল্টা কাণ্ড কারখানা থেকে। কাজী ইসলাম একাডেমি তৈরি হয়েছে মুসলমানদের জন্য, বর্তমান রাজ্যের শাসক দলের তিনি প্রধান, তিনি সেটা করেছেন। দুর্ভাগ্যবশত আর সৌভাগ্যবশত একজন খুব প্রসিদ্ধ কবি আমার বাড়িতে এসে আমাকে ওই একাডেমির সদস্য হওয়ার জন্য আবেদনপত্র বা আমন্ত্রণপত্র নিয়ে আসেন। সেসব আমি আর বিস্তারিত বলছি না, মানে নেহাতি একটা পারিবারিক কারণে আমাকে ভদ্রতা করতে গিয়ে আমাকে এই সদস্য পদটা নিতে হলো, একেবারে ভদ্রতা করার জন্য, কারণ তিনি বাড়ি বয়ে এসেছেন, অত্যন্ত খ্যাতিমান কবি। সেখানে প্রথম বছরের পরে, একটা বছর ছিলাম তারপর ছেড়ে দিয়েছি, প্রথম বছর পরে কাজী নজরুল ইসলাম পুরস্কার দেওয়া হবে। তাজ্জব ঘটনা, আমার জীবনে এরকম অভিজ্ঞতা আর ঘটেনি। সামনে মহাশ্বেতা দেবী বসেছিলেন, তার সামনে বসে সদের তিনজন যারা নির্বাচক ঠিক হয়েছে, সেই তিনজনের সামনে বসে, যেহেতু ওই একাডেমি, বাংলা একাডেমিতে জায়গাটা ছিল, নিজেদের জায়গা ছিল না ওই একাডেমির, সেই জন্য ওইখানে একটু ঘর পাওয়া গিয়েছিল। মহাশ্বেতা দেবী তিনি তখন সভানেত্রী ওই বাংলা একাডেমির, তার সামনে বসে আলোচনা হচ্ছে। আমরা দুজন আছি, সেই খ্যাতিমান কবি আর আমি, আর আরেকজনের, তিনি নজরুল বিশেষজ্ঞ থাকার কথা, আরো একজনের থাকার কথা, তিনি সঙ্গীতজ্ঞ, নজরুল সঙ্গীতজ্ঞ মানুষ, মারা গেছেন এখন। তো তিনি আবার এই একাডেমির ভাইস প্রেসিডেন্ট, যিনি সঙ্গীতজ্ঞ। আর আমরা দুজন, একজন নজরুল বিশেষজ্ঞ, আর আমি যে কি আমি জানি না, কেন আমাকে নেওয়া হয়েছিল, হয়তো মিরাতুন নাহার বলে, মানে মুসলমান পরিচয়, এটাও হতে পারে, সব অসম্ভব কিছু নয়। তো আশ্চর্য হয়ে গেলাম সেদিনকার অভিজ্ঞতা। তিনজনকে চোখ করা হয়েছিল। আমার নাম করছে অনুপ ঘোষালকে, ভাইস প্রেসিডেন্ট হয়েছিলেন তিনি, তাকে, এবং আরেকজন ভদ্রলোক, তিনি নজরুল বিশেষজ্ঞ বলে পরিচিত, তাকে, নামটা আর বলছি না যেহেতু তিনি জীবিত আছেন। তিনি সেদিন এলেন না। তিনজন নির্বাচক, তারা ঠিক করবে নজরুল পুরস্কারটা কাকে দেওয়া হবে। এই পুরো নজরুল একাডেমির মধ্যে তিনজন সদস্যকে নির্বাচক করা, এবং দুজন নির্বাচক উপস্থিত ছিল, আরেকজন ছিলেন না। তিনি ফোনে, তাকে আমি যখন কন্ট্যাক্ট করলাম, বললাম, তিনি তার নাম বলে দিলেন যে কাকে পুরস্কারটা দেওয়া হবে। আরেকজন যিনি ভাইস প্রেসিডেন্ট অনুপ ঘোষাল, তিনিও উপস্থিত ছিলেন না। যিনি সম্পাদক, তিনি ঘোষণা করলেন যে পুরস্কারটি দেওয়া হবে, নির্বাচক আমি, আরো দুজন, কিন্তু তিনি বলে দিলেন যে পুরস্কারটা এবার অনুপ ঘোষালকে দেওয়া হবে। তিনি ওই একাডেমির ভাইস প্রেসিডেন্ট, তিনি উপস্থিত ছিলেন না। আর একজনও নজরুল বিশেষজ্ঞ উপস্থিত ছিলেন না। নির্বাচক তিনজনের মধ্যে একজন, তাকে কিন্তু পুরস্কার প্রাপক হিসাবে ঘোষণা করে দিলেন, প্রসিদ্ধ কবি, এখনো তিনি বেঁচে আছেন, বেঁচে করতে আছেন তিনি। আমি তো মনে হলো আমার যে সীতার মতন, মানে ধর্মটা হয়েছে, নিজেরাই ঠিক করে রাখেন, মানে পুরস্কার কে পাবেন, আমি তার ভেতর ঢুকে যাই। অনুপম, আমার মনে হয়েছিল মাটি ফাঁক হয়েছে, আমি তার ভেতর ঢুকে যাই, অলৌকিক কিছু ঘটুক। তো আমি বললাম যে আচ্ছা, কোন নীতি অনুযায়ী, নিয়ম অনুযায়ী নির্বাচকে পুরস্কার প্রাপক হয়ে যায়? উত্তর কি শুনলাম, শুনবে, সেটা বলার জন্য এত কথা বলা। উত্তরটা পেয়েছিলাম, কেন মিরাতুন্দি, সামনের বছর আমরা পুরস্কারটা আপনাকেই দিতে পারি, কল্পনা করতে পারবে? একদম। আমার তখন মনে হয়েছিল, যেটা মনে হয়েছিল সেটা অত্যন্ত অভদ্র জনচিত, সেই জন্য আমি বলতে পারছি না, কিন্তু সেটা আমি ভাষায় করেছিলাম, ভাষায় বলেছিলাম, প্রথম ব্যক্তি হবেন
এই মিরাতুন নাহার, যিনি সেটা প্রত্যাখ্যান করবে এরকম প্রস্তাব হবে। এটা আমি বলেছিলাম। তিনি বেঁচে আছেন, এটা যদি উনি শোনেন তিনি এর সত্যাসত্য বুঝতে পারবেন, খবরের কাগজেও বেরিয়েছিল। যাই হোক, তো এই হচ্ছে আমাদের দেশের একাডেমিগুলোর অবস্থা, আমাদের রাজ্যের একাডেমিগুলোর অবস্থা। এতে কারা 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 বসে, কাদের বসানো হয়, এবং তাদের মেরুদণ্ড, তাদের নৈতিকতা বোধ, নৈতিক বোধ বা নীতিবোধ কোন পর্যায়ের, সেটা কিন্তু আমাদের আজকে বুঝবার মতন বিষয়। এই রাজ্যে যে আজকে যে শাসক দল রয়েছে, তারা কিন্তু এই ব্যাপারটির সূত্রপাত ঘটিয়েছে তুমুল উদ্যোগে। এমন এমন ব্যক্তিদেরকে তারা এমন এমন জায়গায় বসিয়েছেন যারা এই অনৈতিক কাজগুলো নির্লজ্জের মতো করে যেতে পারে।